কলকাতার গপ্পগলিতে আপনাদের স্বাগত জানাই। নিজের হাতে লেখা কিছু ছোট গপ্প দিয়ে সাজানো আমাদের এই গপ্পগলি। গলির মধ্যে যত যাবেন, প্রেম, কল্পবিজ্ঞান, রোমাঞ্চ, হরর এবং অ্যাডভেঞ্চারে আপনি হারিয়ে যাবেন। কলকাতার গপ্পগলিতে আজকের গপ্প আরিয়া দহের কবরখানা। গপ্পের লেখক ও সূত্রধরের চরিত্রে রণজয়, লালটুর চরিত্রে রোহন এবং অনিমেষের চরিত্রে রাহুল। শুরু হচ্ছে আরিয়া দহের কবরখানা। বেলঘুরিয়া স্টেশন থেকে সোজা অটো ধরে নামলাম রথতলা। চোখে পড়ল নীল সাদা কামারহাটি মিউনিসিপ্যালিটির বিল্ডিং। যাচ্ছি ভাইফোঁটার জন্য দিদির বাড়ি। রথতলা থেকে একটা ব্যাটারি রিক্সাতে কালাচাঁদের মোড় থেকে ডান দিকে 3 মাথার মোড়টায় নামলাম। একটা পার্ক মতো আছে, পাশেই দুটো বাড়ি পেরিয়ে আমার দিদির বাড়ি। বাড়িতে কেউ ছিল না। গেট খুলে মাসুতো ভাই লালটু বলল, আরে পান্তুয়া যে, কেমন আছিস? আয় আয়। ও আমাকে পান্তুয়া বলেই ডাকে। বয়স দুজনেরই প্রায় সমান, তাই ব্রো ব্রো ব্যাপারটা একটু বেটার। তবে ও যা বলল তাতে মনটা একটু খারাপই হয়ে গেল। দিদি নাকি আজ 2 হপ্তাহ ধরে জ্বরে ভুগছে। জ্বর কিছুতেই নামছে না। ভাই বলল, জ্বর কিছুতেই নামছে না রে, কি যে হলো! ওই শুক্রবার তোর রাত করে ফিরলো, সেই যে জ্বর হলো। ঘোষ হাজরা ঘোষাল ডাক্তার সব দেখালাম, তফাৎ তো কিছু দেখছি না। আমি বললাম, গেছিলে কোথায় রাতে সেদিন? সেরাম দূর না রে, এই সুমিদের বাড়িতে, ইরদা মাঠের কাছেই। সুমি বলছিল সেদিন নাকি ও মাঠের কোনো এক কোনায় দাঁড়িয়েছিল আর কি যেন একটা দেখছিল। সে কি রে, কি দেখছিল? সে তো জানি না, সুমি বলছিল ওকে একটু অন্যরকম লাগছে তখন থেকেই। আমি যা বুঝছি এ ডাক্তারের কাজ না। জানি সালটা 2017, তবে এসব কেসে ভালো কোনো প্যারানর্মাল এক্সপার্ট ডাকা দরকার। দূর, কি সব বলিস! ঠান্ডা লেগেছে বাজে, তাই হয়তো। তুইও সুমির মতো কথা বলছিস। না রে, ব্যাপারটা ঠিক লাগছে না। ডিনার করে রাতে একবার দিদির ঘরে গেলাম। শুয়ে আছে, তবে চোখটা খোলা। আমি লক্ষ্য করলাম চোখটা কিন্তু স্থির সিলিংয়ে চেয়ে আছে। একবার ডাকলাম, দিদি, ওই দিদি, খুব খারাপ নাকি শরীর? কোনো উত্তর দেওয়া তো দূরের কথা, মনে হচ্ছে শুনতেও পাচ্ছে না। একবার ঠাট্টা করেই বললাম, কিরে, তোকে ভূতে ধরেছে নাকি? দিদির চোখের পলক পড়ল, আমার দিকে একবার তাকালো, আর একবার দাঁত বের করে এক অদ্ভুতুরে ভাবে হাসলো। আমার বুকটা ঠান্ডা হয়ে এলো। চোখের চাহনিতে আমি বলতে পারি, এ আমার দিদি নয়, এ আমার দিদি হতে পারে না। হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। মনে হলো যেন কোনো পেতনি ভর করেছে দিদির শরীরে। আমি আর দেরি করলাম না, ফোন করলাম অনিমেষকে। হ্যালো অনিমেষ। হ্যালো, বল, কে? এত রাতে কি ব্যাপার? অনিমেষ ভাই, তোকে একবার আরিয়াদহ আসতে হবে। আর ভাই, ইমিডিয়েটলি আসতে হবে। আর মানে কি ব্যাপার, খুলে বলবি তো? ওকে সব ঘটনা খুলে বললাম। সব শুনেও বলল, চিন্তা করিস না, আমি তো শিলিগুড়িতে আছি। বাগডোগরা থেকে কাল সকালেরই ফার্স্ট ফ্লাইট ধরেই আসছি। আচ্ছা, দমদম থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে দক্ষিণেশ্বরের বাস ধরেও তো যাওয়া যায়, তাই না? ওর সাথে কথা মিটিয়ে বাইরে চেয়ে রইলাম। দিদি এর অবস্থা কোনো ডাক্তার ঠিক করতে পারবে না, এই ডাক্তারের সিলেবাসের বাইরে। দিদির সেই হাসিটা ভাবলে, ও কি বিশ্রী হাসি। সকাল হলো। লালটুকে বললাম কালকের ঘটনাটা, আর অনিমেষকে যে আসতে বলেছি সেটাও লালটুকে বললাম। সব শুনে লালটু বলল, মা বাবা বেঁচে থাকলে তোর এ কাজে বিরাট রাগ করতো, জানিস তো। আরে ভাই, তুই বুঝছিস না, 2 হপ্তাহ তো দেখছিস, কেন জেদ করছিস? আমি নিজে চোখে যেটা দেখেছি সেটার পর তোর মতো হাত পা গুটিয়ে বসে থাকা আমার সম্ভব না। আচ্ছা, আমি হাত পা গুটিয়ে বসে আছি? বাহ বাহ, কর ভাই কর, তোর যা ইচ্ছা তুই কর, তুই ভালো বুঝিস। বেলা 11টা নাগাদ অনিমেষ এলো। ওকে গুগলে লাইভ লোকেশন দেওয়া ছিল।
ও আসার পর যখন বসে লাল চার কাপে মন দিয়েছে, হঠাৎ লালটু এসে ওকে বলল, ও নমস্কার, তাহলে আপনিই ভূতের ডাক্তার? ও সরি সরি, মডার্ন ভাষায় কি যেন বলে একটা, প্যারানরমাল এক্সপার্ট। অনিমেষ ঠান্ডাভাবে বলল, দেখুন, সে আপনি যে নামেই ডাকুন, আপনার দিদিকে আমি দেখেছি। ওর ভেতর যে আছে সে মানুষ নয়, আর মাত্র 14 দিন। তারপর আপনার দিদির শরীরে যে আছে সে তিলে তিলে শরীরটাকে শেষ করে দেবে। যদি আপনি নাটক দেখতে চান দেখুন, আর যদি সত্যি বাঁচাতে চান তাহলে আমাকে কোঅপারেট করুন। লালটু অবাক হলো। দিদিরা 14 দিন মানে কি বলছেন আপনি? অনিমেষ বলল, প্রতি 7 দিনে একটা করে ইন্দ্রিয় প্রেতাত্মা গ্রাস করে। আপনার দিদির ত্বক আর চোখ সে অলরেডি গ্রাস করে নিয়েছে। এই দ্বিতীয়াতে মানে পরশু জীবও কেড়ে নেবে, যাতে সে কথা বলার সেই শক্তিটুকুও হারাবে। তারপর কান বা কর্ণ গ্রাস করে তাকে ইহলোকের সব শব্দ থেকে আলাদা করে দেবে। আর শেষে নাসিকা গ্রাস করবে, যাতে এই শরীরে আর প্রাণবায়ুটুকুও আসবে না। তারপর এই শরীর গ্রাস করে প্রেতাত্মা নিজের প্রেত শরীর অর্জন করে মুক্তি লাভ করবে। লালটুর মুখ চোখ শুকিয়ে গেল, চোখে কোণায় এক বিন্দু জলও আছে। ও ভাঙা গলায় দীর্ঘশ্বাস টেনে বলল, আই এম সরি অনিমেষবাবু, আমাকে বলুন আমার কি করণীয়? অনিমেষ আমাদের বলে দিল, আজ রাতে সে যেই প্রক্রিয়া করবে তাকে চোখে দেখা ভয়ঙ্কর হতে পারে। তাই আমরা যদি চাই, আজ সন্ধ্যের পর এ বাড়িতে না থাকাই ভালো হবে। আমি আর লালটু দুজনেই থাকতে চাইলাম দেখে অনিমেষ আমাদের দুজনের হাতেই মন্ত্রবন্ধন করা লোহার দুটো বালা পরিয়ে দিল। রাত তখন 11টা। অনিমেষ দিদির ঘরে খাটের পাশে বসল। আমাদের দরজার চৌকাঠের ওপারে থাকতে বলা হয়েছে। অনিমেষের সামনে রাখা রয়েছে একটি মোমবাতি, ডান হাতের নিচে সর্ষে ও তিল। অনিমেষ কিছু একটা মন্ত্র বিড়বিড় করে হাতে কিছু তিল নিয়ে মোমবাতি ওপর বুলিয়ে ছুঁড়ে মারল বিছানাতে 2 হপ্তা ধরে পড়ে থাকা দিদির দেহতে। এরপর আমরা যা দেখলাম জীবিত কালে, তা স্মৃতি থেকে হয়তো মুছবে না। দিদির দেহ খাটে দাঁড়িয়ে উঠল, চুলঘাটা এলো কেশি, চুল মুখের ওপর পড়েছে। লালটু আর আমার গলা শুকিয়ে গেছে। অনিমেষ চিৎকার করে বলল, তোকে এ শরীর ছাড়তে হবে। অনিমেষ আরো কটা তিল হাতে নিয়ে মন্ত্র পুড়ে ছুঁড়ে মারল। দিদি খাট থেকে নেমে মেঝেতে 4 পায়ে দৌড়ে অনিমেষের দিকে ছুটে আসতে গেল, কিন্তু কোনো এক অদৃশ্য দেওয়ালে যেন ধাক্কা খেয়ে মোমবাতির আগুনের সামনে থেমে গেল। অনিমেষ চিৎকার করে উঠল, অং হিং ক্রিং। দিদির দেহ লাফ মেরে সিলিংয়ে উঠে গেল। আমরা হতবাক হয়ে দেখতে থাকলাম। সিলিংয়ে তার দেহ গোঙাতে গোঙাতে ঘুরছে। চোখের সামনে মোমবাতির আলোয় দেখছি লালটুর মাথার ঘামে তার পুরো শরীর ভিজে গেছে। আমারও পা কাঁপছে। অনিমেষ তার ঝোলা থেকে একটা হাড় বের করে মোমবাতির ওপর বুলিয়ে কিবা একটা মন্ত্র পড়ে খাটের নিচে ফেলে দিয়ে বলল, নে, অনেক হয়েছে, তোর সব রাস্তা আবার বন্ধ। তোকে ছাড়বো না, মেরে ফেলবো, তোর রক্ত খাবো। ওকে কেন ধরেছিস? ছেড়ে দে ওকে, নইলে তোকে এইভাবেই জ্বালিয়ে দেবো। অনিমেষ হাতে থাকা আবার কিছু তিল নিয়ে ছুঁড়ে মারল সিলিংয়ে থাকা দিদির দেহতে। অনিমেষ বলল, তুই দেহ না ছাড়লে তোকে আমি এইভাবেই আগুনে জ্বালাবো। ছেড়ে দে, ছেড়ে দে বলছে, আর আমি চলে যাব। অনিমেষ আবার বলল, তুই চলে গেছিস কি করে বুঝবো? ওই সামনের বারান্দে যে ফুলের টবগুলো আছে ওগুলোকে চুরমার করে দিয়ে যাবি। আর এমুখো হবি না, নইলে তোকে অনন্তকাল ধরে এই আগুনেই পোড়াবো। প্রেতাত্মা মাথা নাড়ল। তারপর দিদির শরীর শূন্যে উঠে হাত পা ছড়িয়ে ভাসতে থাকলো। তারপর চোখ পুরো সাদা হয়ে গেল আর বিরাট একটা লাফ দিয়ে অনিমেষকে কি যেন গোঙাতে গোঙাতে বলল। তারপর মোমবাতিটা নিজের হাতের মুঠো দিয়ে নিভিয়ে দিল। পুরো ঘর অন্ধকার। পাশের বাড়ি থেকে টব ভাঙার শব্দ ভেসে এলো। লালটু বলল, এই দিদি, ও অনিমেষবাবু, কি হলো? অনিমেষ ঘরের আলোটা জ্বালালো।
দিদির দেহটা মেঝেতে লুটিয়ে পড়ে আছে। অনিমেষ বলল, ওকে অল্প একা ছেড়ে দাও, 10-15 মিনিট সময় দাও, জ্ঞান এসে যাবে। রাতে দিদির জ্ঞান আসে, সব ঠিক। দিদির কিছুই মনে নেই। রাতে 1টা নাগাদ সবাই একসাথে ডিনার করলাম। পরদিন সকালে অনিমেষ যখন বেরোনোর সময় রেডি হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম, কাল শেষে গোঙানিতে কি বলল প্রেতাত্মা তোমাকে? হালকা হেসে অনিমেষ বলল, এটাই বললো যে ওকে কোন এরেদা মাঠে 400 বছর আগে কবর দেওয়া হয়েছিল। ওর ওপর কোন জমিদার শারীরিক নির্যাতন করে তারপর ওকে জ্যান্ত কবর দিয়ে দেয়। তোমার দিদির হাত মনে হয় সেদিন কিছু কাটা ছিল, আর তোমার দিদির রক্ত কিছুটা ওই কবর ওপর গিয়ে পড়ে, তাই সে তোমার দিদির ওপর ভর করেছিল। এমন সময় লালটু ঘরে এলো, হাতে সিঙ্গারা মাখছে মুড়িতে, দিয়ে বলল, অনিমেষ ভাই, থ্যাংক ইউ। তো বলো, ভূতের ডাক্তার হওয়ার আগে কি পড়াশোনা করেছো? আমি তো বিয়ে পাস ভাই। বিএ পাস? এ বাবা, আমি ম্যাথে অনার্স। কি লাভ, সেই তো সিঙ্গারা দিয়ে মুড়ি মাখছো এখানে। সবাই হেসে উঠলাম। এমন সময় দিদি ঘরে ঢুকলো, হাতে একটা মিষ্টির ট্রে। সকলকে মিষ্টি দিয়ে আমার কাছে এলো, আমার হাতে একটা মিষ্টি দিল। মুখের দিকে তাকালাম, তবে দিদিকে দেখে আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। দিদির হাসিটা পরশু দেখা সেই বিশ্রী হাসি। এতক্ষণ আপনারা শুনলেন আরিয়া দহের কবরখানা। গল্পটি ভালো লাগলে আমাদের উদ্যোগটিকে একটা লাইক করে উৎসাহিত করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, ও শেয়ার করবেন এই গল্পটি আপনার নিজের গলিতে। গল্পগুলির অ্যাড্রেস দেওয়া নিষিদ্ধ, তবে সাবস্ক্রাইব করে গলির ঠিকানা নিজের বুকে রেখে দেওয়ার একটি ছোট্ট অনুরোধটুকু রইল। আজ এই অবধি, দেখা হচ্ছে আবার আরেকটা গল্প নিয়ে এই গল্পগুলিতে।